আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। আইপিআইসি ব্যাংক নিবেদিত এনটিভির নিয়মিত আয়োজন এই সময় অনুষ্ঠানে আমি ক্যাপ্টেন হাসিফ হাসান খান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সময় বদলে যায়, সময়ের হাত ধরে দেশের রাজনীতির নীতিও বদলে যায়, জনগণের প্রত্যাশাও বদলে যায়। ২৪-এর বিপ্লবের পর জনগণের আশার মূল কেন্দ্রটি ছিল সংস্কার, কিন্তু দেশের বৃহত্তর দুইটি রাজনৈতিক দলের এই সংস্কার নিয়ে কি অবস্থান সেটা পরিষ্কার হওয়া প্রয়োজন। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব তারেক রহমানের নেতৃত্বে যে আধুনিক এবং পেশাভিত্তিক রাজনীতির ডাক দিচ্ছেন তার স্বরূপটা আসলে কি, এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নীতি নির্ধারক এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞ, যিনি বিশ্বব্যাংকে চাকরি করেছেন সিনিয়র লেভেলে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর জিয়াউদ্দিন হায়দার। অনেক ধন্যবাদ ক্যাপ্টেন খান, এনটিভিকে অনেক বেশি ধন্যবাদ। জিয়াউদ্দিন ভাই, আপনাকে সরাসরি আমরা প্রশ্নে চলে যাই। আপনি দীর্ঘ ৩০ বছর ওয়ার্ল্ড ব্যাংকের মতন একটা মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে চাকরি করেছেন এবং সেখানে আপনার বিস্তর অভিজ্ঞতা। আপনার এই যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটা বিএনপির রাজনীতিতে, বিশেষ করে অর্থনীতি এবং স্বাস্থ্যনীতিতে আপনি কি প্রভাব রাখতে পারছেন? অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমার প্রফেশনাল যাত্রা শুরু হয় ১৯৯২ সালে। আমি ব্রাকে একজন গবেষক হিসেবে কাজ করতাম এবং সবশেষে আমি বিশ্বব্যাংকে প্রায় ১৮ বছর সিনিয়র হেলথ স্পেশালিস্ট হিসেবে আমি কর্মরত ছিলাম। আমি নিজেকে মূলত একজন ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ওয়ার্কার হিসেবেই ভাবি। আমি এত বছর, প্রায় ৩৫ বছর বিভিন্ন সাহায্য সংস্থা, আন্তর্জাতিক সংস্থার সাথে প্ল্যাটফর্মে আমি কাজ করেছি, বিশ্বের বিভিন্ন জায়গায় কাজ করেছি। এখন আমি একজন ডেভেলপমেন্ট প্র্যাকটিশনার হিসেবেই, পলিটিক্যাল ডেভেলপমেন্ট প্র্যাকটিশনার বললে হয়তো ভালো হয়। আমি বিএনপির প্ল্যাটফর্মে কাজ করছি, কিন্তু বিএনপির প্ল্যাটফর্মে কাজ করাটা আমার নতুন কিছু না। আমার ছাত্র অবস্থায় আমি যখন মেডিকেল কলেজে পড়তাম তখন আমি জাতীয়বাদী ছাত্র দলের বরিশাল মেডিকেল কলেজ শাখার সভাপতি ছিলাম। সুতরাং আমার মনের মধ্যে, আমার চিন্তায় সবসময় বাংলাদেশি জাতীয়বাদী দল এবং বাংলাদেশি জাতীয়তাবাদ জাগ্রত ছিল। এবং আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ওনাকে, যে উনি আমাকে সুযোগ করে দিয়েছেন বাংলাদেশে ফিরে এসে আমি বিশ্বের বিভিন্ন জায়গাতে বিশ্বব্যাংক সহ অন্যান্য সংস্থায় কাজ করে যা শিখেছি, বিশেষ করে মানব সম্পদ উন্নয়ন, মানুষের জীবন উন্নয়নের যে ভাবনাগুলো আমি ভাবতে শিখেছি, সেগুলোকে আমি দেশের আঙ্গিকে কাজে লাগাতে পারছি। এজন্য আমি জনাব তারেক রহমান এবং বিএনপিকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমরা দেখেছি যে আপনি দীর্ঘ সময় বিশ্বব্যাংকের প্রতিনিধি হিসাবে কম্বোডিয়া এবং লাওসে, সেখানে একটা সংস্কার, পুষ্টি এবং স্বাস্থ্যনীতির উপর একটা সংস্কার প্রোগ্রাম ছিল বিশ্বব্যাংকের, এবং আপনি সেটা নেতৃত্ব দিয়েছিলেন। তো সেই অভিজ্ঞতাতে আমাদের ভঙ্গুর যে পুষ্টি এবং স্বাস্থ্য অবস্থা, সেখানে আপনি কি অবদান রাখতে চাবেন? আপনারা হয়তো জানেন যে বাংলাদেশের এখনও আপনার প্রতি ৪ জন ৫ বছরের কম শিশুর মধ্যে প্রতি ৪ জনের মধ্যে একজন অপুষ্টিতে ভুগছে। বিশেষ করে আমরা বলি খর্বাকৃতি, স্ট্যান্টিং। তার অর্থ হলো তার বয়সের তুলনায় সে অনেক বেশি, তার উচ্চতা কম। এবং উচ্চতাটা সবচেয়ে বড় কথা না, এর সাথে ওই শিশুটির ব্রেইন ডেভেলপমেন্ট ডাইরেক্টলি রিলেটেড। স্ট্যান্টিং ইজ বেসিক্যালি ব্রেইন ডেভেলপমেন্ট একটা ইন্ডিকেটর। সো কোনো শিশু যদি মায়ের গর্ভাবস্থা থেকে অপুষ্টিতে ভোগে এবং সন্তান জন্মের পরে যদি সঠিকভাবে খাবার তাকে দেওয়া না হয়, সে যদি আনহাইজিনিক পরিবেশের মধ্যে থাকে, তার যদি বারবার অসুখ বিসুখ হয়, তাহলে পরে একটি শিশু এই ধরনের অপুষ্টিতে ভোগে। আমরা জানি যে এই অপুষ্টি দূর করার সবচেয়ে সুন্দর সুযোগ হলো মায়ের যে কনসেপশন থেকে শুরু করে শিশুর বয়সের প্রথম 2 বছর। এটাকে আমরা বলি 1000 days উইন্ডো অফ অপরচুনিটি। তো এই 1000 days উইন্ডো অফ অপরচুনিটিকে অ্যাড্রেস করার জন্য ক্যাম্বোডিয়াতে
আমরা ন্যাশনাল নিউট্রিশন প্রোগ্রাম, ক্যাম্বোডিয়া ন্যাশনাল নিউট্রিশন প্রজেক্ট নামে একটি প্রজেক্ট, খুব ইনোভেটিভ প্রজেক্ট আমরা ডিজাইন করেছিলাম, যেখানে আপনার বিভিন্ন খাত, যেমন স্বাস্থ্য খাত, শিক্ষা খাত, খাদ্য, তারপরে রুরাল ডেভেলপমেন্ট, এই বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে এই প্রোগ্রামটা ডেভেলপ করা হয়েছিল। আপনারা জানেন যে ক্যাম্বোডিয়াতে লোকাল গভর্নমেন্ট খুব স্ট্রং, ওরা বলে কমিউন। আমাদের দেশে যেমন ইউনিয়ন পরিষদ, ওদের দেশে বলে কমিউন, কিন্তু কমিউনগুলো অনেক বেশি ইন্ডিপেন্ডেন্ট, ডিসেন্ট্রালাইজেশনটা খুব ভালোভাবে ওই দেশে কাজ করেছে। তো কমিউনকে আমরা আসলে এপি সেন্টারে নিয়ে এসেছিলাম, কমিউনকে আমরা রেসপন্সিবল করেছিলাম সব ধরনের পুষ্টি উন্নয়নের যে কার্যক্রম, এই কার্যক্রমগুলোর ইমপ্লিমেন্টেশন এবং এগুলো তদারকি করার জন্য কমিউনকেই আমরা দায়িত্ব দিয়েছিলাম। এবং ওই প্রজেক্টের কিছু ইভ্যালুয়েশন করে দেখা গেছে যে ক্যাম্বোডিয়া ওয়াইড আপনার আন্ডার 5 যে বাচ্চা, বিশেষ করে আন্ডার 2 বাচ্চা, তাদের মধ্যে যে অপুষ্টির প্রভাব এটা অনেকটা কমে গিয়েছে। বাংলাদেশেও আমাদের পুষ্টি প্রকল্পের ইতিহাস আছে। সর্বপ্রথম বিশ্বব্যাংকের সাহায্যে বাংলাদেশ 1995-96 সালে বাংলাদেশ ইন্টিগ্রেটেড নিউট্রিশন প্রোগ্রাম, এটা বেগম খালেদা জিয়া, প্রয়াত বেগম খালেদা জিয়া ওনার সময়ই এই ইন্টিগ্রেটেড ন্যাশনাল নিউট্রিশন প্রজেক্ট বিশ্বব্যাংকের সহায়তায় বাংলাদেশ ইমপ্লিমেন্ট করে। কিন্তু পরবর্তী সরকার আসার পরে এই প্রজেক্ট আর কন্টিনিউ করেনি। 2000 সালের পর থেকে এটাকে নাম দেওয়া হয়েছিল, আবার যখন বিএনপি সরকার ক্ষমতায় আসে বা দেশ চালানোর দায়িত্ব পায় 2001 সালে, ওনারা এই ইন্টিগ্রেটেড নিউট্রিশন প্রজেক্টকে ন্যাশনাল নিউট্রিশন প্রোগ্রাম হিসাবে নাম দিয়েছিলেন। এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, গ্রাম অঞ্চলে, সারা বাংলাদেশেই যেসব জায়গাতে অপুষ্টির হার অনেক বেশি, সেই সব জায়গাতে এনজিওদের সাথে পার্টনারশিপের মাধ্যমে কমিউনিটি বেসড নিউট্রিশন অ্যাক্টিভিটি চালিয়েছিল, যার মাধ্যমে শুধু শিশু না, গর্ভবতী মায়েদের অপুষ্টি কীভাবে দূর করা যায়, শিশুদের অপুষ্টি কীভাবে দূর করা যায়, সবচেয়ে বড় কথা যে কমিউনিটিতে একটা হেলদি ডায়েট প্র্যাকটিস, কমিউনিটিতে একটা হেলদি হাইজিন প্র্যাকটিস, এগুলোকে কীভাবে প্রমোট করা যায় সেই চেষ্টা করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে সেগুলো সব ডিসকন্টিনিউড হয়ে গেছে। এখনও বাংলাদেশে আমি বলবো যে অপুষ্টি একটা বড় চ্যালেঞ্জ, এবং আমি আশা করি যে বর্তমান সরকার, গণবান্ধব সরকার, জনগণের সরকার, বিএনপির সরকার এই অপুষ্টি দূর করার কাজে অনেক বেশি তৎপর হবে, এবং আমরা যে বর্তমান 25% বাচ্চা যে স্ট্যান্টিংয়ে ভুগছে, এদের হার আমরা অনেক কমিয়ে আনতে পারবো। ওই প্রোগ্রামটা আবার আপনারা চালু করবেন ইনশাআল্লাহ। আপনার কাছে এখানে একটা প্রশ্ন করি যে 31 দফা, রাষ্ট্র মেরামতের 31 দফা বলা হচ্ছে, তো এই 31 দফা কি আমাদের জুলাই সনদের মতনই কি কাগজে থাকবে, নাকি এটাকে বাস্তবায়নের আপনাদের কোনো রুট ম্যাপ আছে? না, বাস্তবায়নে তো অবশ্যই রোড ম্যাপ আছে। আপনারা জানেন যে বিএনপি একটি প্রো রিফর্মিস্ট একটা দল, কারণ বাংলাদেশের যে বিভিন্ন খাতে রিফর্ম দরকার এটা বিএনপি সর্বপ্রথম বুঝতে পেরেছিল, এবং এই বুঝতে পারার জন্যই প্রয়াত বেগম খালেদা জিয়া উনি 2017 সালে ভিশন 2030 উনি লঞ্চ করেছিলেন। সেখানে বিভিন্ন খাতে কি কি রিফর্ম প্রয়োজন সেগুলোর পূর্ণাঙ্গ আপনার বেশ ভালো বিশ্লেষণ আছে। ওইটার ধারাবাহিকতাতেই আপনার জনাব তারেক রহমান ওনার নেতৃত্বে 31 দফার রাষ্ট্র মেরামতের যে কাঠামো, এই কাঠামোটা দাঁড় করানো হয়, এবং পরবর্তীতে নির্বাচনের আগে কয়েক মাস আগে আমরা ঠিক করলাম যে, এবং জনাব তারেক রহমানের গাইডেন্সে আমরা ঠিক করলাম যে 8টা বিষয়, যে বিষয়গুলি সাধারণ মানুষকে প্রতিদিন সাধারণ মানুষের জন্য রিলেভেন্ট, মানুষের জীবন জীবিকার জন্য রিলেভেন্ট, এই বিষয়গুলিকে আমরা আসলে চিহ্নিত করেছিলাম। এই বিষয়গুলোর মধ্যে হয়েছে, প্রথম হলো স্বাস্থ্য, তারপর আছে শিক্ষা, কর্মসংস্থান, পরিবেশ, ক্রীড়া, তারপরে আছে কৃষি, তারপরে আছে নারীদের উন্নয়ন, স্বনির্ভর করা, এই যে ফ্যামিলি কার্ডের কথা শুনেছেন, নারীদের উন্নয়ন। আরেকটা হলো আমাদের দেশে যারা সম্মানিত ব্যক্তি, খতিব, ইমাম, মুয়াজ্জিম এবং অন্যান্য ধর্মের যারা কর্তা ব্যক্তি আছেন, ওনাদের জীবনমান উন্নয়নের জন্য কি করা যায়, এ ব্যাপারে আমরা বিশদ কর্মপরিকল্পনা তৈরি করেছি। সুতরাং বাংলাদেশের ইতিহাসে বিএনপি সর্বপ্রথম দল, যে দলটি শুধুমাত্র পলিটিক্যাল রেটরিক দিয়েই নির্বাচন বৈতরণী পার হয়নি। এই দলটি এই যে 8টা বিষয়, এর উপরে বিশদ কর্মপরিকল্পনা তৈরি করেছে। এই কর্মপরিকল্পনাকে দেশের প্রত্যেকটা প্রান্তে ছড়িয়ে দেওয়ার জন্য বিএনপি সারা দেশের যে কর্মী বাহিনী আছে, বিএনপি এবং অঙ্গ সংগঠনগুলি যে কর্মী বাহিনী আছে, তাদেরকে ঢাকায় নিয়ে আসা হয়েছে অনেকগুলো ব্যাচে, এবং তাদেরকে বোঝানো হয়েছে যে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়,
তাহলে পরে এই স্বাস্থ্যে কি পরিবর্তন আনবে, শিক্ষায় কি পরিবর্তন আনবে, কিভাবে মানুষের কর্মসংস্থান হবে এবং পরিবেশ কিভাবে ভালো থাকবে, ক্রীড়ায় আমাদের দেশ কিভাবে সামনের দিকে এগিয়ে যাবে, ক্রীড়াকে কিভাবে পেশা হিসাবে নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে বাংলাদেশ, অন্যান্য ব্যাপারগুলো, এগুলোর উপরে আমরা বিশদ আপনার কর্মশালা আয়োজন করেছি, যাতে করে আমাদের যারা নেতা আছেন, কর্মী আছেন বিভিন্ন স্তরে, ওনারা ঘরে ঘরে যে বিএনপি এই যে কর্মপরিকল্পনা এগুলোকে কমিউনিকেট করতে পারে, যাতে মানুষ বুঝতে পারে যে বিএনপিকে ভোট দিলে পরে এই বিষয়ে বিএনপি ভ্যালু অ্যাড করতে পারবে এবং আমাদের জীবন জীবিকার মান উন্নতি করতে পারবে। সুতরাং একটি দল বাংলাদেশের ইতিহাসে প্রথম যে এই কাজটি করেছে, আমরা সবার বিশ্বাস আমরা করতেই পারি যে আমরা এগুলোকে অবশ্যই বাস্তবায়ন করব এবং সেগুলোর আপনারা ইন্ডিকেশন অলরেডি পেয়েছেন। জনাব তারেক রহমান উনি সরকার পরিচালনার দায়িত্ব নিয়েই কাজ করছেন, আমরা দেখেছি। জি, আমরা এগুলো দেখেছি। যেমন আমরা দেখছি যে তারেক রহমান তার যে আমাদের দেশের যে চিরাচরিত একটা ভিআইপি প্রোটোকল, সেটাকে বাদ দিয়ে উনি অনেকটা একা একা গাড়ি চালিয়ে কিংবা পায়ে হেঁটে জনগণের কাছে যাওয়ার চেষ্টা করছেন। এটা কি তার ব্যক্তিগত ইমেজ তৈরি, নাকি আপনাদের যে আমাদের যে কালচার ভিআইপি সিআইপি ভিভিআইপি কালচার, সেটা মুক্ত একটা রাষ্ট্র গঠনের একটা রাজনৈতিক অঙ্গীকার? 2024 সালের যে 5ই আগস্ট, এই 5ই আগস্টের পরিবর্তনগুলোর একটা অন্যতম পরিবর্তন হলো আমাদের মনোজগতের পরিবর্তন। জি, এবং আমরা মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশের সাধারণ মানুষ, বিশেষ করে আমাদের তরুণ প্রজন্ম, আমাদের যারা নারী আছেন, ওনারা পূর্বের সেই আপনার সহিংস রাজনীতি, অস্থির সরকার ব্যবস্থা, তারপর সরকারি যে ব্যবস্থার উপরে দাঁড়িয়ে বিলাস ব্যসনের জীবনযাপন করা যারা সরকারের প্রধান কর্তা ব্যক্তিরা থাকেন, এগুলো ওনারা দেখতে চান না, বাংলাদেশের মানুষ দেখতে চায় না। এবং জনাব তারেক রহমানের কাছ থেকে আপনারা যারা দেখছেন, উনি নিজে যা বিশ্বাস করেন, উনি যে জীবন ধারায় উনি বিশ্বাস করেন, উনি সেইটাই ওই কাজটাই করছেন। এইটাই ন্যাচারাল তারেক রহমান। আপনারা দেখছেন, এটা কাউকে দেখানোর জন্য না, কাউকে ইমপ্রেস করার জন্য না, উনি এইভাবেই জীবনযাপন করেন। আপনারা দেখেছেন টেলিভিশনে যে ওনার খুব সাধারণ জীবনযাপন, লন্ডনে উনি বাসে চড়েছেন। হ্যাঁ, বাংলাদেশে হয়তো উনি চড়তেন যদি ওনার যারা সিকিউরিটি আছেন তারা যদি পারমিট করতেন, আমি মনে করি এখানে উনি বাসে চড়তেন। তো আপনারা যারা দেখছেন, এটা অস্বাভাবিক কিছু না, এইটাই আমাদের প্রধানমন্ত্রী, এইটাই আমাদের তারেক রহমান, এইটাই আমাদের নতুন বাংলাদেশ, আমাদের যে আধুনিক বাংলাদেশ, এই আধুনিক বাংলাদেশের রূপকার এবং নেতা। জি, আর একটা প্রশ্ন করতে চাই আপনার কাছে, যে আপনারা বলেছেন যে কৃষি ক্ষেত্রে আপনারা একটা কৃষক কার্ড, এগ্রিকালচার কার্ড দিবেন। আমরা দেখেছি যে 74 সালে বাংলাদেশে একটা দুর্ভিক্ষ হয়েছিল, প্রচুর মানুষ মারা গিয়েছিলেন, এবং এটার কারণ অনুসন্ধান করতে দেখা যায় যে 71 থেকে 75 যে সরকার ছিল, তারা আমাদের কৃষকদেরকে তারা সার দিতে পারে নাই, বীজ দিতে পারে নাই, সেচের ব্যবস্থা করতে পারে নাই। ফলে 74 সালে যখন খাদ্যে অভাব হলো, সরকারের কাছে টাকাও ছিল না আমদানি করার মতন, তখন আমাদের দুর্ভিক্ষটা হয়েছিল, প্রায় 15 লক্ষ মানুষ মারা যায়। এরপরে জেনারেল জিয়া আসে ক্ষমতায়, এবং তিনি এসেই উপলব্ধি করেন যে আমাদের কৃষিটাকে শক্ত অবস্থায় নিতে হবে, এবং উনি তখন কর্মসূচি নিলেন এবং 26,000 কিলো খাল খনন করেছিলেন, পুনর্খনন করেছিলেন, যাতে সেচের ব্যবস্থা হয়, সার এনেছিলেন, এবং সবচেয়ে যে জিনিসটা করেছিলেন সেটা হলো যে কৃষকদের যে মূলধন সেটার ব্যবস্থা করেছিলেন। তো আপনারা এখন যে আপনাদের খাদ্য উৎপাদন হচ্ছে, কিন্তু মূল সমস্যাটা হচ্ছে যে কৃষক যে উৎপাদন করছেন মজুরিটা সেটা পাচ্ছে না, অথচ আমাদেরকে কিনতে হচ্ছে অনেক দাম দিয়ে, মাঝখানে যে মধ্যস্থতা, তারপরে চাঁদাবাজি, এইগুলো। তা আপনাদের এই কৃষি কার্ড দিয়ে কি এটা সমাধান করা যাবে কিনা? কৃষি কার্ড হলো ওয়ান অফ দ্য সলিউশনস। জি, আমাদের তো দেখতে হবে যে কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ। বাংলাদেশ, আপনি খুব ভালোভাবে বলেছেন, বাংলাদেশটা কৃষি প্রধান দেশ। জি, আমাদের জিডিপির বেশিরভাগই এখন আসে কৃষি থেকে। আমরা যদি কৃষকদের জীবন জীবিকার মান উন্নয়ন করতে না পারি, আমাদের কৃষকদেরকে যদি সমাজে সম্মানিত ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত করতে না পারি, আমরা কখনোই আপনার কৃষিতে সাস্টেইনেবল যে একটা উন্নয়ন, সেটা আমরা লাভ করতে পারবো না। বাইরের রাষ্ট্রের উপরে আমাদের খাদ্যের জন্য নির্ভরশীল হয়ে থাকতে হবে। তো আমাদের প্রধান লক্ষ্য হলো আমাদের কৃষি পণ্যে প্রথমে আমরা স্বনির্ভর হতে চাই, আমাদের যাতে কোনো রকম
ইম্পোর্ট করতে না হয়। আমরা কৃষি পণ্যকে এক্সপোর্ট করতে চাই, কৃষিতে আমরা ভ্যালু অ্যাড করতে চাই। আমরা ভ্যালু অ্যাড করে বিভিন্ন রকম কৃষি পণ্য পোস্ট হারভেস্টিং প্রসেসিংয়ের মাধ্যমে ভ্যালু অ্যাড করে আমরা এগুলোকে এক্সপোর্ট করতে চাই, যাতে করে কৃষকরা এখন যে টাকা ইনকাম করছেন ওনারা আরও অনেক বেশি টাকা ইনকাম করতে পারেন। এখন কৃষক কার্ডটা হলো মূলত বাংলাদেশের, প্রথমত আমি বলে রাখি যে প্রতিটি কৃষক, ক্ষুদ্র বড়গাছা থেকে শুরু করে যে অনেক বড় ধরনের মাপের কৃষক, সবাই এই কৃষক কার্ড পাবে। এবং ঘরের একজন পরিবারের আর্থিক অবস্থার উপরে নির্ভর করবে যে এই কৃষক কার্ড থেকে ওই 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 নির্দিষ্ট কৃষক কীরকম বেনিফিট পাবে। কিন্তু মোটা দাগে বলা যায় যে কৃষক কার্ডের মাধ্যমে তারা ইনপুট সহযোগিতা পাবে, যে কৃষি ইনপুট যেগুলো উন্নত মানের সার, বীজ, হ্যাঁ, সেচের সুবিধা, এগুলো এই সুযোগ সুবিধা কৃষক কার্ডের মাধ্যমে পাবে। এই কৃষক কার্ডের মাধ্যমে তারা ইজি অ্যাক্সেস টু ফাইন্যান্সিং পাবে, হ্যাঁ, যাতে করে ওই আপনার গ্রামের যারা মানি লেন্ডার আছে তাদের কাছে যে সর্বশান্ত হতে না হয়, মানি আপনার ফাইন্যান্সিং অ্যাক্সেস পাবে। এই কৃষি কার্ডের মাধ্যমে যে পোস্ট হারভেস্ট আমরা দেখি যে আপনি বলেছেন যে অনেক জায়গাতে কৃষকরা সঠিক মূল্য পায় না, তো এই কৃষক কার্ডের মাধ্যমে আপনার এই পোস্ট হারভেস্ট প্রিজার্ভেশন থেকে শুরু করে বাজারে অ্যাক্সেস পাওয়া এবং সংঘবদ্ধ হয়ে তার প্রোডাক্টকে মার্কেটিং করা, হ্যাঁ, এই সুবিধাটা কৃষক কার্ডের মাধ্যমে পাবে। মোদ্দা কথা এই, এবং শুধুমাত্র আপনার এই কৃষকরাই না, এই সুবিধাটা যারা মৎস্য চাষি তারাও পাবে, যারা গরু খামার আছে, গরুর খামারি তারাও পাবে, মুরগির যারা খামার আছে তারাও সবাই এই সুযোগ সুবিধা পাবে। এর মাধ্যমে আমরা মনে করি যে বাংলাদেশ কৃষিতে আমাদের উৎপাদন বাড়বে, কৃষকদের জীবন মান বাড়বে, এতে করে আমাদের যে জাতীয় যে অর্থনৈতিক প্রবৃদ্ধি সেটা বাড়ার সাথে সাথে আমরা একটা সেলফ রিলায়েন্ট এবং খাদ্য স্বয়ংসম্পূর্ণ জাতি হিসাবে আমরা পৃথিবীর মধ্যস্থভোগীদের দৌরাত্ম্য কমে গেল। এবং মধ্যস্বত্বভোগীদের অবশ্যই বললাম যে এই কৃষক কার্ডের মাধ্যমে তারা আপনার সংঘবদ্ধভাবে পোস্ট হারভেস্ট যে স্টোরেজ, হ্যাঁ, এই সুবিধাটা তারা নিজেরা করে নেবে এবং তার মাধ্যমে তাদের যে আপনার মার্কেটিং ক্যাপাসিটি বা বার্গেনিং পাওয়ার এইটা বাড়বে, যাতে করে তাদের ন্যায্য মূল্যে তাদের কৃষি সামগ্রীটা বিক্রি করতে পারে বাজারে। আমরা দেখেছি যে কিছুদিন আগে প্রায় ফিগারটা মনে নাই, অনেক টাকা মাফ করা হয়েছে, কৃষকদের লোন একটা মাফ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এই কৃষক কার্ডের মাধ্যমে এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঋণটা মওকুফ করা হয়েছে। উনি ঘোষণা করেছিলেন যে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আপনার মওকুফ করে দেওয়া হবে যারা ক্ষুদ্র এবং মাঝারি চাষি আছে তাদের জন্য। তো আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন, সেটা হলো যে আমাদের যে রাজনৈতিক কালচার হয়ে গেছে, সেখানে আমরা দেখি যে রাজনীতি যারা করেন তাদের একটু পেশি নির্ভর রাজনীতি। তো আপনাদের মতন উচ্চ শিক্ষিত এবং পেশাজীবী তারা এই রাজনীতিতে আসার কোনো সুযোগ আছে কিনা, আর যারা আপনারা এসেছেন তাদের কন্ট্রিবিউশনের কোনো সুযোগ আছে কিনা? না, সুযোগ না থাকলে তো আমি আসতাম। জি, অবশ্যই সুযোগ আছে এবং সেজন্যই আমি এসেছি বা আমাকে আনা হয়েছে, আমাকে স্থান করে দেওয়া হয়েছে, নাহলে তো আমি এখানে থাকতে পারতাম না। তো এবং আমরা মনে করি যে অতীতের যে পেশি শক্তি ভিত্তিক রাজনীতি বা রেটোরিক বেসড রাজনীতি, এখান থেকে আমাদের মুক্ত হতেই হবে। আমাদেরকে জ্ঞানভিত্তিক রাজনীতি এবং উন্নয়ন কেন্দ্রিক রাজনীতি, পলিসি বেসড রাজনীতিতে আমাদেরকে এই দিকে যেতে হবে। এবং যার সূচনা আমাদের নেতা জনাব তারেক রহমান করেছেন 5ই আগস্টের পরে, যদি আপনি ভাষণগুলো শোনেন, বিভিন্ন সমাবেশ উনি যে বক্তব্য রেখেছেন যদি শোনেন, দেখবেন যে ওনার বক্তব্য সব কিছু পজিটিভ। উনি অতীতের কোনো ব্যাপার নিয়ে উনি বক্তব্য রাখেন না, উনি অন্যের সমালোচনা করে তেমন কোনো বক্তব্য রাখেন না। উনি সবসময় বলেন যে ভবিষ্যতে আমরা কি করব, আমরা বাংলাদেশটাকে কিভাবে গড়ব, আমরা একসাথে কিভাবে কাজ করব। উনি ইনক্লুসিভনেসের কথা বলেন। পাহাড়ি সমতলের মানুষ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা যারা এই ভূখণ্ডে বাস করি, আমরা সমান অধিকার নিয়ে, আমরা সমান রেসপেক্ট নিয়ে এই দেশটাকে আমরা কীভাবে গড়ব, এটাই হলো আমাদের রাজনীতির মূল কেন্দ্রবিন্দু। তা আমরা আলোচনার একেবারে শেষের দিকে চলে এসেছি। তো আপনার কাছে আমরা শেষ প্রশ্ন, এবং আপনারা এখন রাষ্ট্র ক্ষমতায় এসেছেন, জনগণ আপনাদেরকে ভোট দিয়েছে। আমরা রাষ্ট্র ক্ষমতায় আসিনি, আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব এসেছেন। তো আপনারা ইনশাল্লাহ 5 বছর ক্ষমতায় থাকবেন এবং এই 5 বছর আপনারা রাষ্ট্র পরিচালনা করবেন। তা আপনাদের ফোকাস পয়েন্ট কোনটা থাকবে? আপনাদের দল, নাকি আপনাদের কর্মী, নাকি সাধারণ জনগণ? না, প্রথম ফোকাস তো সবার আগে বাংলাদেশ। জি, এটা তো আমাদের সবচেয়ে বড় রাজনৈতিক স্লোগান। জি, আমাদের ফোকাস হবে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষ। জি, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে
প্রতিটি নাগরিক যেন সমান অধিকার নিয়ে আমরা থাকতে পারি, আমরা একসাথে বসবাস করতে পারি, একটা সম্মানজনক অবস্থানে থাকতে পারি, সম্মানজনক অবস্থানে দেশটাকে নিয়ে যেতে পারি। এইটাই হলো আমাদের রাজনীতির মূল ফোকাস। না, আমরা যেরকম দেখেছি যে আপনার শেষে মানে ফ্যাসিস্ট আমলে তারা তাদের দলের ব্যবসায়ীদেরকে ফোকাসে রেখেছিলেন, তাদের কর্মীদেরকে তারা করেছেন। আপনারা কি ওইভাবে করবেন নাকি জনগণের দিকেই আপনাদের নজরটা আপনি থাকবে? সত্যি বলেছেন, অতীতের আপনারা গত দেড় যুগে শুধু দেখেছেন দলীয়করণের নৈরাজ্য, দৌরাত্ম্য। জি জনাব তারেক রহমান ওনার নির্বাচনী প্রচারণার সময় অনেক জায়গাতেই উনি বলেছেন যিনি মেরিটোক্রেসিকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে চান। চাকরিতে বলেন, স্কুল কলেজে ভর্তি হতে বলেন, ইভেন ব্যবসা বাণিজ্যে বলেন, এটা মেরিটোক্রেসির ভিত্তিতে চলবে, যোগ্যতার ভিত্তিতেই চলবে। আমরা সেইভাবেই দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। জি, সুপ্রিয় দর্শক, আমরা শুনছিলাম বিএনপি নীতি নির্ধারক জনাব ডক্টর জিয়াউদ্দিন হায়দারকে। তিনি আমাদেরকে এক্সপ্লেন করছিলেন যে আগামীতে বিএনপি তাদের ৩১ দফা কীভাবে বাস্তবায়িত করবে, এবং তারা যেটা বলছেন যে পেশি নির্ভরশীল এই যে রাজনীতি সেটাকে তারা পরিবর্তন করে পেশাজীবীদেরকে এবং বুদ্ধিভিত্তিক রাজনীতির দিকে তারা এগিয়ে নেবেন, এবং সেটা তারা করতে পারুক, এটা আশা করি আমরা। এই আশা নিয়ে আজকে আমরা অনুষ্ঠান এখানে শেষ করছি। আগামীতে আবারও দেখা হবে নতুন পর্বে। ততদিনে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এনটিভির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।